হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ সিরিয়াস একটা ফ্রেজ শিখব। সিরিয়াস কেন বলছি সেটা বোর্ডে আমি যে বাক্যগুলো লিখে রেখেছি সেটা পড়লেই বুঝতে পারবে। ইংরেজি ভাষায় এই ফ্রেজটার গুরুত্ব এতটাই যে এই ফ্রেজকে অ্যাভয়েড করে ভালোভাবে স্পোকেন ইংলিশ শেখা সম্ভব না। তো ফ্রেজটা কি সেটা জানার আগে আমার এই বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে শোনাতে হবে তোমাদেরই বোঝার সুবিধার জন্য। প্রথম সেন্টেন্সটা দেখো, একজন নিরপরাধ ব্যক্তিকে ভুলবশত গ্রেপ্তার করার পরেই পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছিল। এই জায়গাটা আমি আন্ডারলাইন করিনি, এখন করে দিলাম। অফিসের পরিবেশ সংকটপূর্ণ হয়ে উঠল যখন বস ছাঁটাইয়ের ঘোষণা করলেন। রহস্যময় খুনের ঘটনার পর থেকে আমাদের এলাকাটা থমথমে হয়ে রয়েছে বা এলাকাটা থমথম করছে। সম্পত্তি নিয়ে বিবাদ চরমে উঠল যখন ভাই বোনেরা আদালতে যাবার সিদ্ধান্ত নিল। এই যে চারটে সেন্টেন্স আমি পড়ে শোনালাম এবং এই যে চারটে সেন্টেন্সের যে আন্ডারলাইন করা অংশগুলো, যেটাকে আমি ফ্রেজ দিয়ে প্রকাশ করব, সেই অংশগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু দেখবে যে একটা ব্যাপার পরিষ্কার। সেটা হচ্ছে কোনো ঘটনা, কোনো অ্যাকশান বা মানুষের কোনো আচার ব্যবহারের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে, বাতাবরণ সংকটপূর্ণ হয়ে উঠছে বা অবস্থা কঠিন হয়ে যাচ্ছে। আর এই ব্যাপারগুলোই যখন আমরা ইংরেজিতে বোঝাবো তখন আমাদের একটা বিশেষ ফ্রেজ ব্যবহার করতে হবে। সেই ফ্রেজটা হচ্ছে টু কাম টু আ হেড। টু কাম টু আ হেড। আর এই টু কাম টু আ হেড ফ্রেজটা দিয়েই আমরা বোঝাতে পারবো যখন পরিস্থিতি জটিল হয়ে যায়, বাতাবরণ সংকটপূর্ণ হয়ে ওঠে অথবা পরিবেশ ভারী হয়ে ওঠে, অবস্থা কঠিন হয়ে যায়, এমন ব্যাপারগুলোই আমরা টু কাম টু আ হেড ফ্রেজটা দিয়ে প্রকাশ করতে পারবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই কাম টু আ হেডে কাম ভার্বটা কিন্তু বাক্যের টেন্স অনুযায়ী পাল্টে যাবে বা পরিবর্তিত হবে। তো চলো এবার আমরা এই সেন্টেন্সগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি, যেখানে আমরা টু কাম টু আ হেড ফ্রেজটা ব্যবহার করব। একজন নিরপরাধ ব্যক্তিকে পুলিশ ভুলবশত গ্রেপ্তার করার পরেই পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছিল। দেখো এই যে ঘোরালো হয়ে উঠেছে অর্থাৎ কিনা পরিস্থিতি জটিল হয়ে গেছে। একজন নিরপরাধ ব্যক্তি অ্যারেস্ট হয়েছে, তার ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তো চলো লিখে ফেলি। দ্য সিচুয়েশন কি হয়েছিল? জটিল হয়ে উঠেছিল, পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। এইবার দেখো জটিল হয়ে উঠেছিল, উঠেছে বা ওঠে না, উঠেছিল পাস্ট টেন্স। আর আমি আগেই বলেছি টু কাম টু আ হেড ফ্রেজের কাম যে ভার্বটা সেটা বাক্যের টেন্স অনুযায়ী পাল্টে যাবে। বাক্যটা যে টেন্সে থাকবে কাম ভার্বটাও আমাকে সেই টেন্সেই লিখতে হবে। তো যেহেতু এটা পাস্ট টেন্সে, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, তাই আমি এখানে লিখবো দ্য সিচুয়েশন কেম টু আ হেড। কখন হলো পরিস্থিতি ঘোরালো হয়ে উঠলো? পুলিশ ভুলবশত একজন নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে। আফটার পুলিশ ভুলবশত মিস্টেকেনলি কি করেছিল? গ্রেপ্তার করার পরে। আফটার পুলিশ মিস্টেকেনলি অ্যারেস্টেড কাকে গ্রেপ্তার করলো? একজন নিরপরাধ ব্যক্তিকে। অ্যান্ড ইনোসেন্ট, ইনোসেন্ট মানে নিরপরাধ ব্যক্তি, ম্যান। The situation came to a head after police mistakenly arrested an innocent man. পরিস্থিতি ঘোরালো হয়ে উঠল পুলিশ ভুলবশত একজন নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে। দেখো দুটো ব্যাপার রয়েছে।
একটা হচ্ছে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠা এবং আরেকটা হচ্ছে পুলিশের ভুলবশত ব্যক্তিকে গ্রেপ্তার করা, যেখানে পুলিশ ভুলবশত ব্যক্তিটিকে, একজন নিরপরাধ ব্যক্তিকে আগে গ্রেপ্তার করেছে। তো সেখানে আমি পাস্ট পারফেক্ট টেন্সের রুল ফলো করলাম না কেন? প্রশ্ন জাগতে পারে, কেন করলাম না? তাহলে কি সেন্টেন্সটা ভুল? না, সেন্টেন্সটা ভুল না। কারণ হচ্ছে কথা বলার ইংরেজিতে দুটো ঘটনা যদি অতীতে ঘটে থাকে, তার ভেতরে যেটা আগে ঘটেছে তার জন্য সবসময় কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স যে ব্যবহার হবেই তার কোনো মানে নেই। আমরা যে কমেন্ট্রি শুনি বা আমরা যখন কাউকে কথা বলতে শুনি, সচরাচর লোক সিম্পল পাস্টেই বর্ণনা করে থাকে, যদি না দুটো ঘটনার ভেতরে সময়ের একটা বিরাট ব্যবধান থাকে। এইখানে দেখো, দুটো ঘটনাই পরপর ঘটে গেছে। পুলিশও অ্যারেস্ট করেছে ভুলবশত একজন নিরপরাধ ব্যক্তিকে এবং সঙ্গে সঙ্গে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। ফলে কি দেখছি আমি, পুলিশের গ্রেপ্তার করার ব্যাপারটা সম্পন্ন হওয়া মাত্রই পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছিল। ফলে এখানে দেখছি দুটো ব্যাপারই পরপর ঘটে গেছে। সেই কারণে আমি সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে সম্পূর্ণ বাক্যটা লিখলাম এবং এতে কোনো ভুল নেই। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, অফিসের পরিবেশ সংকটপূর্ণ হয়ে উঠল যখন বস ছাঁটাইয়ের ঘোষণা করলেন। অফিসের পরিবেশ একদম সহজ, এটা the office environment সংকটপূর্ণ হয়ে উঠল। সংকটপূর্ণ হয়ে ওঠে বা সংকটপূর্ণ হয়ে উঠেছে না, সংকটপূর্ণ হয়ে উঠল, পাস্ট টেন্স। তাই আমাকে এখানেও কাম ভার্বটা পাল্টে কেম করতে হবে, প্রথম সেন্টেন্সটার মতোই। দ্য অফিস এনভায়রনমেন্ট কেম টু আ হেড। কখন হলো পরিস্থিতি সংকটপূর্ণ? যখন বস ছাঁটাইয়ের ঘোষণা করলেন। when boss announced layoffs। একাধিক ছাঁটাইয়ের ঘোষণা, একটা নির্দিষ্ট পরিমাণে ছাঁটাইয়ের ঘোষণা, মানে শুধু একজন ব্যক্তিকে না, বেশ কিছু ব্যক্তিকে। তাই আমি এখানে লে-অফস ব্যবহার করলাম। The office environment came to a head when boss announced layoffs। অফিসের পরিবেশ সংকটপূর্ণ হয়ে উঠল যখন বস ছাঁটাইয়ের ঘোষণা করলেন। একইভাবে আমি দুটো অ্যাকশনকে বা দুটো অবস্থাকে বর্ণনা করলাম সিম্পল পাস্ট টেন্স দিয়ে, যদিও তাদের একটা আরেকটার আগে ঘটেছে, কিন্তু যেহেতু পরপর ঘটে গেছে তাই আমি এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম না। রহস্যময় খুনের ঘটনার পর থেকে আমাদের এলাকাটা থমথমে হয়ে রয়েছে। আমাদের এলাকাটা থমথমে হয়ে রয়েছে অর্থাৎ কিনা আমাদের এলাকার যে পরিবেশ, আমাদের এলাকার যে বাতাবরণ বা অবস্থা, সেটা থমথম করছে। কেন করছে? কারণ এলাকায় একটা রহস্যময় খুনের ঘটনা ঘটে গেছে। তো চলো এটাও আমরা লিখে ফেলি। দ্য অ্যাটমসফিয়ার। কোথাকার অ্যাটমসফিয়ার? কোথাকার পরিবেশ? কোথাকার বাতাবরণ? আমাদের এলাকা। অফ আওয়ার লোক্যালিটি। দ্য অ্যাটমসফিয়ার অফ আওয়ার লোক্যালিটি। এখানে আমি কি লিখব? হয়ে রয়েছে, এসেছে, গেছে, খেয়েছে, রয়েছে, ঘুমিয়েছে, এই সমস্তগুলোই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে লিখব। দ্য অ্যাটমসফিয়ার অফ আওয়ার লোক্যালিটি। অ্যাটমসফিয়ার মানে বাতাবরণ। বাতাবরণ আমিও না, তুমিও না, তাই আমি এখানে সহায়ক ক্রিয়া হ্যাজ ব্যবহার করব, যেহেতু বাক্যটা আমি বুঝতে পেরেছি লেখা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। দ্য অ্যাটমসফিয়ার অফ আওয়ার লোক্যালিটি has come to a head
কবে থেকে আমাদের এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে বা কখন থেকে আমাদের এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে? রহস্যময় খুনের ঘটনার পর থেকে। আফটার মিস্টেরিয়াস, রহস্যময় শব্দের অর্থ হচ্ছে মিস্টেরিয়াস। রহস্যময় ওয়ার্ডটার ইংরেজি হচ্ছে মিস্টেরিয়াস। আফটার মিস্টেরিয়াস খুন, খুন ইংরেজি কিন্তু মার্ডার লিখবে না, শুনতে ভালো শোনায় না, কখনো তো লিখতেই হবে, কথা বলার ইংরেজি হোক বা যাই হোক, কিন্তু তোমরা এখানে হোমিসাইড ওয়ার্ডটা ব্যবহার করবে। The atmosphere of our locality has come to a head after a mysterious homicide. একটা রহস্যময় খুনের পর থেকে বা খুনের ঘটনার পর থেকে আমাদের এলাকাটা থমথমে হয়ে রয়েছে। সম্পত্তি নিয়ে বিবাদ চরমে উঠল যখন ভাই বোনেরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাবা মা উইল না করেই মারা গেছেন, এবার ভাই বোনের ঝগড়া বেঁধে গেছে, কে কোনটা নেবে, কে বাড়ি নেবে, কে জমি নেবে, কে দোকান নেবে, কে গ্যারাজ নেবে, কে পুকুর নেবে, তাই নিয়ে গণ্ডগোল বেঁধে গেছে। গণ্ডগোল আরও ঘোরালো হয়ে গেছে যখন ভাই বোন নিজেদের ভেতরে মিউচুয়ালি মিটমাট করে নিতে অস্বীকার করলো, তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিল। এইবার আদালত যা বলবে তাই শুনতে হবে, কারণ এইখানে আর মানুষের হাতে কিছু নেই, সাধারণ মানুষের হাতে কিছু নেই, এখন আদালতের কথাই শুনতে হবে। তাই আমি এখানে লিখলাম যে সম্পত্তি নিয়ে বিবাদ চরমে উঠল যখন ভাই বোনেরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তো চলো, বিবাদ চরমে উঠল সম্পত্তি নিয়ে, এই অংশটা আমরা আগে লিখব। দ্য ডিসপিউট, ডিসপিউট শব্দের অর্থ হচ্ছে তর্কাতর্কি অথবা বিবাদ। কিসের, কি নিয়ে বিবাদটা শুরু হলো, চরমে উঠলো? সম্পত্তি নিয়ে। ওভার প্রপার্টিজ। দ্য ডিসপিউট ওভার প্রপার্টিজ চরমে উঠলো, চরমে ওঠে বা চরমে উঠেছে তা কিন্তু না, চরমে উঠলো পাস্ট টেন্স। তাই আমরা এখানে ফ্রেজের যে কাম ভার্বটা রয়েছে সেটাকে কেম লিখব, ভার্বের পাস্ট টেন্সটা ইউজ করব। দ্য ডিসপিউট ওভার প্রপার্টিজ কেম টু আ হেড। কখন উঠলো? যখন ভাই বোনেরা আদালতে যাবার সিদ্ধান্ত নিল। হোয়েন ভাই বোনেরা, ভাই বোনেরা ইংরেজি কি জানো তো? ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স না, কিন্তু এখানে আমাকে যে শব্দটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সিবলিংস। সিবলিংস হচ্ছে রক্তের সম্পর্কে ভাই বোন। হোয়েন দ্য সিবলিংস, কি সিদ্ধান্ত নিল? ডিসাইডেড, সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? আদালতে যাওয়ার। টু গো টু কোর্ট। The dispute over properties came to a head when the siblings decided to go to court. তাহলে দেখতে পেলে টু কাম টু আ হেড এই ফ্রেজটা কখন ব্যবহার হয় বাক্যে এবং কিভাবে বাক্যে ব্যবহার করতে হয়? যখন মানুষের আচার ব্যবহার, কোনো ঘটনা বা কোনো অ্যাকশনের মধ্য দিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে, পরিস্থিতি কঠিনতর হয়ে ওঠে, বাতাবরণ সংকটপূর্ণ হয়ে ওঠে, তখনই আমরা বাক্যে কাম টু আ হেড অথবা টু কাম টু আ হেড ফ্রেজটা ব্যবহার করি। এবার তোমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করো, দরকার হলে এই বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। যত প্র্যাকটিস করবে এই ফ্রেজটা ব্যবহার করা তোমাদের কাছে তত সহজ মনে হবে বাক্যে, কথা বলার সময় হোক বা লেখার সময়। আর একটা কথা মনে রাখবে, এই ফ্রেজগুলো কিন্তু আমাদের অনেক কঠিন কথা খুব সহজভাবে বলতে সাহায্য করে। তাই স্পোকেন ইংলিশ যদি শিখতে চাও, ইংরেজিতে কথা বলা যদি শিখতে চাও, তাহলে কিন্তু এই পার্টিকুলার ফ্রেজগুলো যেগুলো আমি প্রতিদিন নিয়ে আসছি তোমাদের সামনে, সেগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করবে। এগুলোতে কিন্তু বুঝে বুঝে যে করব তার কিন্তু কোনো উপায় নেই, এগুলো একটু মেমোরাইজ করতে হয়, তারপরে
কথা বলার সময় ভালোভাবে প্র্যাকটিস করতে করতে এর ব্যবহার খুব সহজ মনে হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, কারণ ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে ইংরেজিতে কথা বলা সম্ভব নয়। আর প্র্যাকটিস যদি না করো, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরাও কিন্তু সব কিছু ভুলে যাবে, কিচ্ছু মাথায় রাখতে পারবে না। তখন কিন্তু পুরো ব্যাপারটা আবার নতুন করে শুরু করতে হবে। যাই হোক, খুব সহজ আজকের ফ্রেজ, খুব সহজ আজকের ফ্রেজের ব্যবহার। তবুও কোথাও যদি তোমাদের কঠিন মনে হয়, আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।